দেশে করোনায় একদিনে আজও ৪২ জনের মৃত্যু, ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা, আক্রান্ত ২,৭৩৫ জন। নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীন থেকে আসা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন জানালেন উত্তরের মেয়র। থাকবে আলাদা আইসোলেশন সেন্টার ও নমুনা সংগ্রহ বুথ। ১৮ কোটি মানুষের দেশে আইসিইউ মাত্র ১,০০০। কোভিড নির্দিষ্ট হাসপাতালের জন্য ৩৯৯টি। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ৫০ ভাগ। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে ক্ষতি ৫৬,০০০ কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা। বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা শনাক্তের ৩ মাসে এসে দ্বিতীয়বারের মতো আবারও মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ। আজও মারা গেছেন ৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭৩৫ জন। মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫০০-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের মনোজগতে দিনের বড় একটি অংশ জুড়েই আসন গেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ৮ মার্চ থেকে ৮ জুন মাসের হিসেবে ৩ মাস পূর্তি হলেও দিনের হিসেবে ৯৩তম দিনে জানা গেল আগের দিনের মতো সবশেষ ২৪ ঘন্টায় এদিনও মারা গেছেন ৪২ জন। প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষা করে জানা গেছে ২,৭৩৫ জনের দেহে বাসা বেঁধেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিসংখ্যান বলছে প্রতি ১০০ জনের পরীক্ষায় ভাইরাস পাওয়া যাচ্ছে ২১ থেকে ২২ জনের দেহে। আজ থেকে আমরা তথ্যগুলি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪,১০,৯৩১টি। যা নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে ২,৭৩৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৬৮,৫০৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৩ এবং নারী ৯ জন, যাদের মধ্যে ৩৭ জনের বয়সী ৪০-এর উপরে, বাকি ৫ জনের বয়স ৪০-এর নিচে। বয়স বিশ্লেষণে দেখা যায় ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ একজন, ৪১ থেকে ৫০ ৭ জন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ১২ জন, ৭১ থেকে ৮০ ৪ জন, ৮১ থেকে ৯০ ২ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন। বুলেটিনে বলা হয়, হাত ধোয়া, মাস্ক পরা এবং একে অপর থেকে দূরে থাকার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি গোটা মানবজাতিকে রক্ষা করতে পারার এমন স্বাস্থ্যবিধি আসেনি আগে। তাই সহজ এই বিষয়গুলো মানতে হবে বাঁচার তাগিদে। নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় স্মরণ রাখি, সতর্ক থাকি, সচেতন হই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ, আজ ৮ জুন। সুতরাং মাসের হিসেবে আজ তৃতীয় মাস পূর্ণ হলো করোনা শনাক্তের ৮০% এবং মৃত্যুর ৭৭% হয়েছে এ মাসে। সুতরাং বলাই যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু করোনার সংকট ঘনীভূত হচ্ছে। আমরা প্রতিদিনকার সময় সংবাদের যে ২৪ ঘন্টার করোনার বিশ্লেষণ সেটি দেখে নেব। শুরুতে দেখে নেব গত ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৯৪৪ এবং এর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ২,৭৩৫ এবং গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে ৪২ জন। গতকালকে আমরা দেখেছিলাম একই সংখ্যা এবং মোট মৃত্যুর সংখ্যা ৯৩০ জন এবং সুস্থ হয়েছেন ৬৫৭ জন। আমরা গত ৩ মাসের সার্বিক চিত্র যেটা দেখতে পাচ্ছি, গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৮ এপ্রিল পর্যন্ত আমরা এক মাসে দেখতে পেয়েছিলাম যে একটু ধীর গতিতেই কিন্তু এই সংক্রমণের হার এগিয়ে যাচ্ছিল এবং এ পর্যায়ে এসে, অর্থাৎ আমরা আজকের এই দিনে এসে দেখতে পাচ্ছি ৬৮,০০০ ছাড়িয়ে গিয়েছে রোগীর সংখ্যা। মৃত্যুর চিত্র যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ১৮ মার্চ কিন্তু প্রথম একজন রোগী মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে। এরপর আজকের এই দিনে এসে আমরা যেমনটা আগেই বলেছি যে মোট মৃত্যুর সংখ্যা এখন কিন্তু ৯৩০। পরবর্তীতে দেখে নিতে চাই ৭ দিনের সংক্রমণের যে সার্বিক চিত্র, শতাংশের হারের হিসেবে যদি আমরা একটু দেখি
তবে দেখতে পাচ্ছি যে গত ২ জুন কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল ২,৯১১ জন, এবং প্রতি ১০০ জনে শনাক্ত হয়েছিল 22.29%। স্বাস্থ্য বুলেটিনে প্রতিদিনই বলা হয়ে থাকে যে স্বাস্থ্য বিধি মেনে চলতে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে, এটি কিন্তু আজকেও বলা হয়েছে। অর্থাৎ মানুষের যে সচেতনতা সেটি কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু করোনার এই যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু রোধ করা সম্ভব হবে। এই ছিল আজকের বিশ্লেষণ। মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে পূর্ব রাজাবাজার এলাকা রেড জোন হিসেবে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিকেলে সময় সংবাদকে মুঠোফোনে তিনি একথা জানান। রেড জোন এলাকা থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারবে না। আজকে আমরা অত্র এলাকার কাউন্সিলর সহ আমার আইডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের সিটি কর্পোরেশন, সম্মানিত কাউন্সিলর, আমরা সবাইকে নিয়ে মিটিং করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চলে যাওয়ার পরে রাত্র 12টার পর থেকে পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে রেড জোনিং এর কার্যক্রম আমরা শুরু করব। আজকের থেকে মাইকিং শুরু হবে, জনগণ সাহায্য পেলে আমাদের জন্য কাজটা খুব ভালো হবে এবং আমরা যে সবাই যদি রেড জোনিংটা মেনে চলি, আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, ঢাকা শহরের জন্য, আমার দেশের জন্য এতে ভালো সংবাদ বয়ে আসবে। যদি কোনো কোভিড টেস্ট করতে হয়, রেড জোনের ভিতরেই কোভিড টেস্ট করা হবে। পূর্ব রাজাবাজারে যেই স্কুলটা আছে, নাজদিন হাই স্কুল, সেটার ভিতরে কোভিড সেন্টারটা হবে। যারা অফিস আদালত করবেন তাদের অফিসে যেতে হবে না, ঘরের থেকে সবাই অফিস করবেন। অনলাইনের মাধ্যমে যারা অফিস করতে পারে ফোনের মাধ্যমে, কিন্তু কেউ বের হতে পারবে না। এইভাবে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন এলাকায় থাকবে আলাদা আইসোলেশন সেন্টার, নমুনা সংগ্রহের বুথ ও পরীক্ষা কেন্দ্র। এজন্য প্রাথমিকভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সবকিছুই হবে বিশেষজ্ঞদের পরামর্শে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ ছুটি আর নয়, এবার লকডাউনের পথে হাঁটছে সরকার, তবে তা কার্যকর হবে খানিকটা ভিন্ন উপায়ে। পরিকল্পনায় আছে ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে 3 রঙে ভাগ করার। রাজধানী ঢাকার প্রতি 1 লাখ মানুষের মধ্যে 30 কিংবা 40 জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন কার্যকর করা। আর 3 থেকে 29 কিংবা 39 জন আক্রান্ত এলাকাকে বিবেচনা করা হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ইয়েলো বা হলুদ জোন। বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসাবে। প্রতি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী, সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মেনে চলতে হবে তা। প্রাথমিকভাবে রাজধানীর রাজাবাজার ও ওয়ারী এলাকায় পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি কার্যকরের পরিকল্পনা থাকলেও এখনো অপেক্ষায় সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের। এবার আমরা যেটা করব, আমরা কোনোভাবেই কেউকে ঘর থেকে বেরোতে দেবো না। ফুড সাপোর্ট বলেন, ট্রিটমেন্ট বলেন, বাসায় খাবার পৌঁছে দেওয়া বলেন, যা যা দরকার আমরা সব করে দিব। বাসা থেকে ময়লা নেওয়া দরকার সেটাও আমরা নিয়ে নিব, কিন্তু আপনি ঘর থেকে বেরোতে পারবেন। পরিকল্পনা আছে লকডাউন এলাকার জন্য আলাদা আইসোলেশন সেন্টার, নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষায়িত কেন্দ্র করার। এর মধ্যে সোমবার সকালে রাজধানীর রাজাবাজার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আইসোলেশন সেন্টার করা যায় কিনা তা সরেজমিনে দেখে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আইডিসিআর প্রতিনিধিরা। যদি রেড জোন হয়, যদি জায়গাটাকে আমরা লকডাউন করি, তাহলে এখানকার লোক তো অন্য জায়গায় যেতে পারবে না তাদের সোয়াব জন্য, টেস্টিংয়ের জন্য। তা আমরা এখানে একটা টেস্টিং বুথ স্থাপন করব। তবে এত সব পরিকল্পনা থাকলেও এখনো সচেতনতার ছিটে ফোঁটো দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। লকডাউন নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লকডাউনটা কোন মাত্রার হবে সেটাও এখনো দেখতেছি যে কমপ্লিট একটা দেওয়া ইনস্ট্রাকশন দেওয়া যেটা হয়েছে সেটার মধ্যে এক ধরনের দোয়াশা কাজ করছে। রাস্তাঘাটে যে পরিমাণ লোক, অথবা দোকানপাট খোলা রয়েছে, এইভাবে এই ধরনের লকডাউন হয় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রূপরেখা বাস্তবায়নের কাজ চলছে। এটা সিদ্ধান্ত চূড়ান্ত হবে তখনই আমরা প্রকাশ করবো। সেটাকে লকডাউন বলা হবে না অন্য কোনো টার্ম বলা হবে, তারপরে কতটুকু এলাকা নিয়ে করা হবে, তারপরে যেটুকু এলাকা নিয়ে করা হয় ওইটুকু এলাকার মানুষের মুভমেন্টের ফরম কি হবে, প্রয়োজনগুলো কিভাবে করা হবে, তারা বাস্তবায়নে সাহায্যকারী হবে, এগুলো চূড়ান্ত করা হচ্ছে। দেশে মোট সংক্রমিত ব্যক্তির অর্ধেকই শনাক্ত হয়েছেন রাজধানী ঢাকায়। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে আগের যে কোনো পদক্ষেপের তুলনায় ভিন্ন এবারের পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বিস্তার কমাতে এবারের উদ্যোগ কতটা ভূমিকা রাখবে তা নির্ভর করছে লকডাউন কতটা কঠোরভাবে কার্যকর হয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যে মাস্ক ছাড়া বাইরে বের হলে 2018 সালের সংক্রমণ বিধি আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা।
এক্ষেত্রে হতে পারে 6 মাসের কারাদণ্ড কিংবা 1 লাখ টাকা জরিমানা। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশনা জারির 1 সপ্তাহ পার হলেও আইন মানছেন না অধিকাংশ মানুষ। এমন পরিস্থিতিতে আইন প্রয়োগে কঠোর হওয়ার ইঙ্গিত আইনমন্ত্রীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। প্রাদুর্ভাবের মাত্র 3 মাসের মধ্যেই দেশে কোভিড-19-এ আক্রান্ত হয়েছে 65,000-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 800। সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলক করে স্বাস্থ্যবিধি মানতে গত 30 মে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এখনো মাস্ক ছাড়াই ঘরের বাইরে অবাধে ঘুরছেন অধিকাংশ মানুষ, মানছেন না শারীরিক দূরত্ব, জরুরি প্রয়োজন ছাড়াই ঘুরছেন রাস্তায়। সচেতন নাগরিক হিসাবে মাস্ক পরতেছি, অনেক লোক আছে যারা মাস্ক পরতেছে না, যার পরিপ্রেক্ষিতে তাদের থেকে আমিও ঝুঁকিতে পড়তেছি। সামাজিক দূরত্বটা বা মাস্ক নিয়ে কোনো ধরনের কোনো এদের মধ্যে কোনো হেডেকটাই নাই। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, যেরকম প্রেরণ দিচ্ছে আমরা যদি সেগুলো মানি তাহলে আমরা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারবো। মনিটরিং করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হোক। যারা এই স্বাস্থ্যবিধি সুরক্ষা মানতেছে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রজ্ঞাপনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিতে মনিটরিং এর উপর জোর দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনগণকে সচেতনতার পাশাপাশি মাস্ক পরার বাধ্যবাধকতা বিষয়টির উপর মাঠ পর্যায়ে নজরদারি আরো জোরদার করলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর প্রয়োজনে আইনের আরো কঠোর প্রয়োগের কথা জানালেন আইনমন্ত্রী। জনগণকে রক্ষা করতে হলে যা করতে হবে তাই করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বানও জানান তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মাত্র 4 মন্ত্রী নিয়ে 1 মাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বসে এই সভা। জরুরি পরিস্থিতিতে সতর্কতা হিসেবে মাত্র 4 জন মন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে কিছুটা বিরতি দিয়ে হলেও নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ এই সভা। আজকের সভায় আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। দেশব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই লকডাউন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা প্রতিরোধে সরকার প্রধান নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের। চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 4000 এবং কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন কালকে। চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 4000 পেরিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে কঠোর লকডাউনের কথা বলছেন চিকিৎসকরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে 4068 জন। এর মধ্যে সবচেয়ে বেশি নগরের কোতোয়ালি এলাকায় 379 এবং জেলার হাটহাজারীতে 170 জন। সরকারি হিসেব মতে মৃত্যুর সংখ্যা 100। চট্টগ্রামের রোগীর সংখ্যা অফিসিয়ালি 4000 পেরোলেও আমরা মনে করি যে এই সংখ্যা কয়েক গুণ বেশি। আর মৃতের সংখ্যা আপনি 100 বললেও যারা লাশ দাফন করে তারা বলছে গত 2.5 মাসে প্রায় 350 কাছাকাছি লাশ তারা দাফন করেছেন কোভিড এবং সন্দেহজনক কোভিড রোগীর। আশঙ্কাজনক হারে রোগী এবং মৃত্যুর সংখ্যা বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। তাই সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবি এই চিকিৎসকের। জনগণকে রক্ষা করবার জন্য রেড জোন ঘোষণা করে এই রেড জোনের জন্য যা যা পদক্ষেপ, তার যে সিকিউরিটি, ফুড সিকিউরিটি, এগুলি কিন্তু নেওয়া দরকার। জোন ঘোষণার সিদ্ধান্ত না আসলেও সিভিল সার্জন বলছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে না থাকলে করোনা নিয়ন্ত্রণ অনেকটা কঠিন। প্রতি লাখে যদি 30 জনের বেশি অ্যাফেক্টেড হয় তাহলে সেটা রেড জোন। এর নিচে 3 থেকে 30 জনের মধ্যে হলে ইয়েলো জোন, প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে। এরকম আমরা শুনছি, কিন্তু আমাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসে নাই যে চট্টগ্রামকে কি জোন হিসেবে, ইয়েলো জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরকম আমরা অফিসিয়ালি কোনো এখনো কিছু পাইনি। শুধুমাত্র নগরীতেই 3 জন চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন আরও 90 জন, আর পুলিশ আক্রান্ত হয়েছে প্রায় 300 জন।
নগরীর 16 থানা এলাকায় করোনা রোগীর সংখ্যা 3000 পেরিয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই নগরীতে 105 জন করোনা রোগী রয়েছেন যাদের পূর্ণাঙ্গ ঠিকানা পুলিশ কিংবা প্রশাসনের কাছে নেই। এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করতে পারেনি এই প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ 399টি আইসিইউ থাকলেও ক্রমবর্ধমান রোগীর চাপে তা নগণ্য। অথচ বিভিন্ন হাসপাতালে সবকিছু ঠিকঠাক হয়েও চালুর অপেক্ষায় আছে প্রায় 40টি আইসিইউ। আর সরকারি বেসরকারি হাসপাতাল মিলে প্রায় 18 কোটি মানুষের এই দেশে আইসিইউ এর সংখ্যা মাত্র 1000। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে আইসিইউ নিয়ে টানাহেঁচড়ায় বেরিয়ে এসেছে দেশের স্বাস্থ্য খাতের এই দৈন্যদশা। করোনার প্রভাবে নতুন যে কয়েকটি আইসিইউ স্থাপনের পরিকল্পনা পাশ হয়েছে তাও আগস্টের আগে বাস্তবায়ন সম্ভব নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা চেষ্টা করেছিলাম যে কেউ যদি কোনো হসপিটালে যদি আইসিইউ খালি নেই, যদি এক্সট্রা অক্সিজেন থাকে সেটা যদি ভাড়া দেন বা কিনে আনতে হয় আমরা সেটাও করবো। আসলে ওনার মৃত্যু তো এইভাবে ছিল, তো এই জন্য হয়তো চেষ্টা করে হচ্ছে আমরা পারিনি। করোনাকালে এসে স্বজন হারানো এমন বেদনার গল্প জমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আইসিইউর একটি শয্যার জন্য হাহাকার, এদিক ওদিক দিশেহারা অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন অনেক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে কোভিড মোকাবিলায় সরকারি বেসরকারি হাসপাতালে মোট বরাদ্দকৃত আইসিইউর সংখ্যা 399টি। এর মধ্যে ঢাকায় 256টি আর বাকি 144টি অন্য জেলায়। প্রতিদিন যে হারে রোগী বাড়ছে তাতে প্রয়োজনীয় আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় সুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সিট খালি হওয়া সাপেক্ষে। কোভিড-19 পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে যারা বেশিরভাগ যেহেতু সুস্থ হয়ে যাচ্ছে, তখন আইসিইউটা খালি হলে আইসিইউতে একজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং আইসিইউ সেবাটা কিন্তু তারা পাচ্ছে। এদিকে সারা দেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা প্রায় 1000। এর মধ্যে ঢাকায় 4 শতাধিক আর বাকি 600 ঢাকার বাইরে। অথচ অধিকাংশ কাজ শেষ করেও চালুর অপেক্ষায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 40টি আইসিইউ বেড। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর অবহেলায় থাকা এই স্বাস্থ্য খাতের আসল চিত্র ফুটে উঠেছে এই করোনাকালে। এই জিনিসগুলো সঠিকভাবে আমাদের প্ল্যানিংয়ের অভাব। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা এটা লায়াবিলিটি চিন্তা করে কিনা, ইকোনমিস্টরা বা যারা বাজেট করেন ওনারা লায়াবিলিটি মনে করে কিনা, স্বাস্থ্য খাতটাকে একটা সম্পদ হিসাবে বিবেচনা করে এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় তড়িঘড়ি করে যে 320টি আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়েছে সেগুলো সেবাদানের উপযোগী করতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। এই কোভিড সংকট আসার আগে অন্তত সরকারি হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ডাবল করার জন্য আমরা কর্মসূচি নিয়েছিলাম এবং ওই সময় হলো অনেকগুলো আপনার এই আইসিইউ বেড এবং ভেন্টিলেটর কেনার জন্য প্রয়াদেশ দেওয়া হয়েছিল এটাকে বৃদ্ধি করার জন্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ আগামী জুলাই নাগাদ তারা এই সাপ্লাইগুলো আমাদের কমপ্লিট করতে পারবে। সেটা যদি হয় আমার ধারণা আগস্টের মধ্যে আমরা এটা শুরু করে দিতে পারব। পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান এই পরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস মোকাবিলায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রী জানান, গতবারের তুলনায় 50% বেশি বরাদ্দ থাকবে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বরাবরই অবহেলিত এ খাতে শৃঙ্খলা আনা সহজ নয়। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হলে সার্বজনীন করতে হবে সেবা। এহসান জুয়েলের রিপোর্ট। হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি এখন নিত্যদিনের ভোগান্তি। অনেক বেশি দৃশ্যমান হয়েছে এবার করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর। আসছে বাজেটে তাই এই খাতের বরাদ্দ নিয়ে চলছে আলোচনা। বিগত বছরগুলোতে জিডিপির 1% কম খরচ হয় স্বাস্থ্য খাতে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 48টি দেশের মধ্যে বাংলাদেশে বরাদ্দ থাকে সবচেয়ে কম। তবে এইবার করোনার কারণে বেশ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেট পাশের পরও নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ থাকছে। মনোযোগও বেড়েছে, বরাদ্দ বেড়েছে। সরকার প্রধান রিপিটেডলি বলেছেন যে এই খাত এবং কৃষি খাত এইগুলাকে তিনি উচ্চ অগ্রাধিকার দিবেন এবং এরা যদি আরো প্রকল্প বাজেট পাশ হওয়ার পরও যদি নিয়ে আসে আমরা রেডি আছি। স্বাস্থ্য খাতে গত বছর ছিল 2টা মিলে 9,000 কোটির মতো, এবার আমরা 2টা মিলে ধরেছি প্রায় 13,000 কোটি। 50% মতো বেড়েছে এক বছরে। চলতি বছরের সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের 67টি প্রকল্পের মধ্যে 48টি অবকাঠামো নির্মাণ বিষয়ে। তাই সেবার চেয়ে দুর্নীতির সুযোগ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, রাতারাতি সংস্কার না হলেও সার্বজনীন সেবা নিশ্চিত করতে হলে সরকারের পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। আগামী অর্থ বছরটিও আমাদের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোই স্বাস্থ্য খাতের মূল
লক্ষণীয় বিষয়ের ভিতরে থাকা দরকার। করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিচ্ছি, সেটা মাধ্যমে যদি আমরা সামনে আমরা স্বাস্থ্য খাতকে সংস্কার করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের বড় একটা উপকার হবে। চলতি অর্থ বছরে সরকারের অন্যান্য খাতগুলোর বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দের অবস্থান 11তম। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসকদের সহায়তার জন্য চীন থেকে ঢাকায় এসেছে বিশেষজ্ঞ মেডিকেল টিম। বাংলাদেশের সংক্রমণ ও মৃতের হার কমিয়ে আনতে বিশেষজ্ঞ দল পরামর্শ দেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। সকালে বিমানবন্দরে এ দলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ, দুদেশের সম্পর্ক আরও গভীর হবে এতে। সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশের পাশে চীন। সরকারি পর্যায়ে প্রায় 11 লাখ সার্জিক্যাল মাস্ক, 3000 টেস্ট কিটের পাশাপাশি সহায়তা এসেছে আলিবাবা ও জ্যাকমা ফাউন্ডেশন থেকেও। একটি বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে আশ্বাস দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপ্রধান শি জিনপিং। সংক্রমণের প্রায় 3 মাস পর প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখল কোনো বিদেশি মেডিকেল টিম। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। 10 সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন প্রাদেশিক স্বাস্থ্য কমিটির উপমহাপরিচালক। আছেন উহানের 5টি হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান। পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা, এতে জোরদার হবে দুই দেশের সম্পর্ক। যারা এখানে এসেছেন তাদের অনেকে উহানে কাজ করেছেন, তাদের মধ্যে রয়েছেন দক্ষ পেশাদার চিকিৎসক। এদেশে সংক্রমণের হার ও মৃত্যু হার কিভাবে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করবেন তারা। আমরা আশা করি তাদের 2 সপ্তাহ খুব সুন্দরভাবে এখানে চলবে এবং আমরা যাতে উপকৃত হই সেটা আমরা আশা করছি। আগামী 22 জুন পর্যন্ত বাংলাদেশে থাকবে চীনের দল। এই সময় তারা করোনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি টেকনিক্যাল কমিটি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পরিবর্তিত রয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, তিনি এখনও ভেন্টিলেশনে আছেন। রোববার আইসিইউতে ডিবিজিবির পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। এতে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের মুখপাত্র। এডিস মশা নিয়ে বারবার সতর্ক করা হলেও আমলে নিচ্ছে না সাধারণ মানুষ। রাজধানীতে ডেঙ্গু অভিযানে বিভিন্ন নির্মাণাধীন এবং আবাসিক ভবনে মিলছে এডিসের লার্ভা। যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে তাদের সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। ডেঙ্গুর প্রকোপ রুখতে গত বছর ভয়াবহ অভিজ্ঞতার পর এবার মৌসুমের শুরুতেই এডিস মশা নিধনে মাঠে সিটি কর্পোরেশন। কিন্তু রাজধানীর মহাখালী নির্মাণাধীন ভবনে সতর্ক করা হলেও আবারও একই স্থানে পাওয়া যায় এডিসের লার্ভা, যা ঝুঁকিতে ফেলে পাশের 400 মিটারের মধ্যে থাকা অন্য মানুষকে। গতবার সতর্ক করা হলেও এবার 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনগণকে সচেতন যেরকম করতে পারছি, পাশাপাশি কিন্তু আমরা তাদের শাস্তির আওতায় যাদের প্রিমিসিসে বা যাদের এলাকাতে আমরা এই ধরনের আমরা পাচ্ছি লার্ভা বা সতর্ক করার পরও তাদেরকে কিন্তু আমরা জরিমানার আওতায় আনতে পারছি। উত্তর সিটি কর্পোরেশনের এই চিরুনি অভিযান মহাখালী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হয়। আবাসিক ভবনও মেলে এডিসের লার্ভা। সাধারণ মানুষ সতর্ক না হলে সিটি কর্পোরেশন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রাথমিকভাবে সতর্ক করার চেষ্টা করি, তাদেরকে নোটিশ করে সচেতন করার চেষ্টা করি, কিছু অর্থদণ্ড প্রদান করি। এতে যদি কাজ না হয় তাহলে আমরা অবশ্যই আরো কঠোর হব এবং আমরা কারাদণ্ড দিতে বাধ্য হব। তৃতীয় দিনের অভিযানে শুধু মহাখালীতেই জরিমানা করা হয় 36,000 টাকা। অভিযান চলবে আগামী আরো 7 দিন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিষ্কাশনের অভাবে পানি জমে থাকা শহরের ড্রেনগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। ঘরের বাইরে করোনা ভাইরাস সংক্রমণের ভীতি আর ঘরের ভেতরে মশার কামড়ে ডেঙ্গু শঙ্কা। সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু রোধে এখনই মশার লাগাম টানতে পৌরসভাকে তাগিদ দিচ্ছেন তারা। আর করোনার কারণে মশা দমন কিছুটা ব্যাহত হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট।
ভাঙা সড়কের নর্দমায় কোটি মশার এই প্রজনন কেন্দ্র নওগাঁ পৌরসভা ভবনের মাত্র কয়েকশো গজ দূরের। বছরের পর বছর ধরে পানি নিষ্কাশনে নর্দমাগুলো অর্ধেকের বেশি অকেজো হয়ে আছে। এতে নর্দমার অনেক স্থানে পানি জমে দুর্গন্ধের পাশাপাশি রূপ নিয়েছে মশা উৎপাদন কেন্দ্রে। পৌরসভা থেকে এখন পর্যন্ত কোনো রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ড্রেনগুলো প্রতি মাসে ঠিকমতো পরিষ্কার করা হয় না। আমরা ডেঙ্গু নিয়ে অনেক আতঙ্কে। এত মশা হয়েছে, থাকায় দায় হয়ে গেছে। এত নোংরা, মশা গিজগিজ করতেছে। সন্ধ্যার আগের থেকেই মশার উৎপাতে থাকা যায় না। খানাখন্দ দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মশার উপদ্রবে সবচেয়ে বেশি ভোগান্তিতে চকদেবপাড়া, আরজি নওগাঁ, কালীতলা, সুলতানপুর মহল্লার বাসিন্দারা। অকেজো নর্দমাগুলো সংস্কার আর মশা দমনে পৌর মেয়রকে বারবার তাগিদ দিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। আর ওয়ার্ড কাউন্সিলররা বলছেন মশা দমনের চেষ্টা করছেন তারা। পৌরসভার যে একটা মাস্টার প্ল্যানে যে ড্রেনেজ সেই সিস্টেমটা নেই, যেটা রয়েছে সেটা অপরিচ্ছন্ন এবং এটা পরিষ্কার ঠিকমতো হয় না। ফগান মেশিন দিয়ে অনার্গোল আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং মেয়র মহোদয় সে আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করছে। ভয়াবহ করোনা ভাইরাসের কারণে মশা দমনের গতি কিছুটা মন্তর বলে স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। করোনার পাশাপাশি ডেঙ্গু যাতে আমাদেরকে অ্যাটাক না করতে পারে সেজন্য 3টা ফগার মেশিন দিয়ে আমি নওগাঁ শহরের প্রত্যেকটা গলিতে গলিতে আমার কার্যক্রম শুরু করেছি। এখনই ডেঙ্গু রোধে মশা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলার শীর্ষ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। প্রত্যেক মিটিংয়ে আমরা মেয়র সাহেবকে আমরা বলি আরো ভালোভাবে কার্যক্রম গ্রহণ করেন, তো উনি কথা দিয়েছে যে উনি ভালোভাবে এবার কার্যক্রম করবে। গেল বছর ডেঙ্গু রোগে জেলায় কেউ মারা না গেলেও 248 জন এ রোগে আক্রান্ত হন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মানব পাচার করতে লিবিয়ায় নোয়াখালীর কাজী ইসমাইলের নেতৃত্বে 45 জনের একটি বাংলাদেশি দালাল চক্র সক্রিয় রয়েছে। তাদের মালিকানায় রয়েছে অন্তত 22টি নির্যাতন ক্যাম্প। দেশের ভেতরে 11টি অঞ্চলে ভাগ হয়ে দালাল চক্রটি 4টি আন্তর্জাতিক রুট ব্যবহার করে ইউরোপে মানব পাচার করে। লিবিয়ার মিজদাহ মরুভূমিতে 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করে এসব তথ্য পেয়েছে। বাজারে দর বেশি থাকায় সরকারি দামে ধান বিক্রিতে আগ্রহ নেই নওগাঁর কৃষকের। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহে সাড়া দিচ্ছে না জেলার খাদ্য বিভাগ। এদিকে একই অবস্থা কুষ্টিয়া ও বগুড়ায়ও। নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকাভুক্ত কৃষকরা ধান না দিলে প্রয়োজনে উন্মুক্তভাবে ধান কেনা হবে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নওগাঁর বাজারের প্রতিমন জিরাশাইল 1050 টাকা, কাটারিভোগ 980 টাকা এবং স্বর্ণা 900 থেকে 950 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের আর্দ্রতা ও শুকনা যাচাই বাছাই সহ বিলম্বে অর্থপ্রাপ্তি ঝামেলার কারণে খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি না করে সরাসরি হাটে ধান বিক্রি করছেন বলে জানান কৃষকরা। আর ভালো দাম পেয়ে খুশি তারা। আমরা দিতে আগে দিবস আসছি হিসাবেই দিয়ে দিছি। এখানে গোডাউনের থেকে হাটে বাজারে ধান বিক্রি করাই ভালো। গতবার দাম বেশি বাড়তো, গতবার দাম কম, আমরা 500 টাকা বেশি গত বছর। হয় এবার দাম বেশি। জেলায় এবার 32,300 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর বিপরীতে এখন পর্যন্ত কেনা হয়েছে মাত্র 232 মেট্রিক টন ধান। বাজারের দাম বেশি হলেও এখানে মিলার এবং কৃষক নগদ টাকা পেয়ে যায়। এদিকে একই অবস্থা বগুড়ায়ও। সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও গুদামে ধান দিতে তেমন আগ্রহ নেই কৃষকদের। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তালিকাভুক্ত কৃষকরা ধান না দিলে উন্মুক্তভাবে ক্রয় করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা। ইতিমধ্যে এই জেলায় প্রায় 700 মেট্রিক টনের মতো ধান সংগ্রহ হয়েছে। গত 26শে এপ্রিল কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এখনো পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করেননি কৃষকরা। আগামী 31শে আগস্টের মধ্যে জেলায় 5500 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। গত বছরের চেয়ে এবার ধানের দাম প্রায় দ্বিগুণ, বিঘা প্রতি উৎপাদনও বেশি। ভালো উৎপাদন ও ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধানের এই বাজার ধরে রাখতে সরকারিভাবে বেশি করে ধান সংগ্রহ করা দরকার বলে মনে করে কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে নাটোরে বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়। জমি থেকে ওঠানোর পর থেকেই কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছেন। জেলার হাটবাজারগুলোতে প্রকারভেদে 850 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে ধান। গত মৌসুমে প্রতি মন ধান 450 থেকে 650 টাকায় বিক্রি হলেও এবার প্রায় দ্বিগুণ দাম পাওয়ায় ভালো লাভবান হচ্ছেন কৃষকরা। গতবার ধানের দাম খুবই কম ছিল, এই জন্য কৃষক ধান করা খুবই কমে দিছিল। 500 থেকে 550 অতিরিক্ত 600 টাকা মন গেছে। এখন বর্তমান যে
টাকা বাজার, এরকম বাজার থাকলে পুনরায় কৃষক আবার ফিরে যাবে মাঠে। জেলার কৃষি কর্মকর্তার মতে ব্যবসায়ী সিন্ডিকেট ধানের দাম কমিয়ে দিলে সরকারি ক্রয় আরও বৃদ্ধি করতে হবে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কৃষক ধান উৎপাদনের প্রতি উৎসাহিত হবে এবং ভবিষ্যতে যেটি খাদ্য ঘাটতি সেটি হবে না। জেলা প্রশাসক বলছেন সরকারিভাবে ধান কেনায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। লটারির মধ্যে কৃষক নির্বাচন করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে আরো বেশি ধান এবং চাল ক্রয় করতে পারব। চলতি বোরো মৌসুমে জেলায় ৫৭,০৭০ হেক্টর জমিতে প্রায় ৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। করোনা প্রাদুর্ভাবের ১.৫ মাসেই কৃষি পণ্যে আর্থিক ক্ষতি ৫৬,০০০ কোটি টাকার বেশি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে লকডাউনকালীন নানা সংকটে দাম কমেছে সবজি, মাছ ও পোলট্রি পণ্যের। এই খাতের উন্নয়ন, সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি শক্তিশালী বিপণন ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। যে কোনো দুর্যোগ কিংবা সংকটে খাদ্য চাহিদা পূরণে মানুষের পাশে ছিল কৃষক। করোনা সংক্রমণেও মাঠে ফসল ফলাতে ব্যস্ত ছিলেন তারা। তবে করোনার ধাক্কা লেগেছে এই খাতেও। মাঠ ভর্তি ফসল থাকলেও লকডাউনে বিপণন ব্যবস্থা ভেঙে পড়ায় ন্যায্য মূল্য বঞ্চিত হয়েছেন কৃষক। কিছু কিছু ক্ষেত্রে মাঠই নষ্ট হয়েছে উৎপাদিত পণ্য। করোনায় কৃষি খাত ও সামগ্রিক খাদ্য নিরাপত্তার প্রভাব নিয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের ৬৪ জেলার ১,৫৮১ জন কৃষকের উপর পরিচালিত সমীক্ষা বলছে মার্চের শেষ সপ্তাহ থেকে পরের ১.৫ মাসে পণ্যের ক্ষতি ও কম দামের কারণে প্রত্যেক কৃষকের গড় লোকসান প্রায় ২,৭,৯৭৬ টাকা। সেই হিসেবে সারা দেশের কৃষির প্রতিটি উপখাতের সব কৃষকের সংখ্যা বিবেচনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৬,৫৩৬ কোটি ৬৮ লাখ টাকা। মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না, যাতায়াতের অসুবিধার কারণেও। এখন পোস্ট অফিস বলছে তারা লিচু পরিবহনে কাজ করবে। সো এইরকম কিছু ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কৃষি বাজারটাকে চালু রাখতে হবে, সেটা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন সংকটে জর্জরিত কৃষকের ঘুরে দাঁড়াতে প্রয়োজন কৃষক বান্ধব ঋণ ব্যবস্থাপনা। পাশাপাশি পণ্য বিপণন ও ন্যায্য মূল্য নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর যারা লোন পেতে চান বা পাওয়ার দরকার তাদের, এবং তারা এই ব্যাপারে একটু সিরিয়াস, তাহলে তাদের এই আনুষ্ঠানিকতাগুলো পূরণ করবার জন্য তাদেরকে যেন তারা সহায়তা করেন যতদূর সম্ভব। বাংলাদেশের কৃষকদের ৮০%-এর বেশি তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কাজেই কৃষি ঋণ পাওয়াটা তাদের ক্ষেত্রে অনিশ্চিত। এজন্য কৃষকের পণ্য উৎপাদন, সে উৎপাদিত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং তার মাধ্যমে কৃষককে উপযুক্ত মূল্য প্রদান, এটাই হতে পারে যে ক্ষতিগ্রস্ত কৃষি খাত এবং কৃষকের জন্য সবচেয়ে বড় সমাধান। কৃষি খাত শক্তিশালী করতে কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত সার, বীজ ও পরিবহন খাতের দিকেও নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত সদস্যদের চিকিৎসা ও মনিটরিংয়ের জন্য অ্যাপ সেবা চালু করেছে র্যাব। দুপুরে কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক। এ সময় তিনি জানান, এই অ্যাপসে প্রাথমিকভাবে কেবল আক্রান্ত র্যাব সদস্যদের পূর্ণাঙ্গ ডাটাবেজ সংরক্ষণ করা হবে। মহামারীর সময়ে হসপিটালের খুব বেশি চাপ পড়বে, হসপিটালের চাপটা কমিয়ে আমরা কিভাবে নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আমাদের আক্রান্ত সদস্যদেরকে রোগমুক্তি করতে পারি, এই মডেলটা আমার মনে হয় যে এটা সফল হয়েছে। এবং আমি রিকোয়েস্ট করব যে আমার মনে হয় যে অন্যরাও এটা যদি অনুসরণ করেন আমাদের হসপিটালের উপরে চাপ কমিয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আজও ৪২ জনের মৃত্যু, ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা, আক্রান্ত ২,৭৩৫ জন। নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীন থেকে আসা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন, জানালেন উত্তরের মেয়র। থাকবে আলাদা আইসোলেশন সেন্টার ও নমুনা সংগ্রহ বুথ। ১৮ কোটি মানুষের দেশে আইসিইউ মাত্র ১,০০০। কোভিড নির্দিষ্ট হাসপাতালের জন্য ৩৯৯টি। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ৫০ ভাগ। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে ক্ষতি ৫৬,০০০ কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।